নমস্কার। আজ আমি আপনাদের পড়ে শোনাব সরজিৎ ঘোষের লেখা গল্প আপন করে নিও। সুলতা দেবীর একমাত্র ছেলের বিয়ে। বরণডালা সাজিয়ে সুলতা অপেক্ষা করছে নতুন বউকে বরণ করার জন্য। মনে পড়ে যায় সুলতা নিজের বিয়ের কথাও। ৩০ বছর আগে সুলতাও এ বাড়িতে বউ হয়ে এসেছিল। সেদিনের সেই নতুন বউ সুলতাই আজ নিজে শাশুড়ির ভূমিকায়। বিয়ের পর সুলতা প্রথম যেদিন এ বাড়িতে পা রেখেছিল, সুলতার শাশুড়িমা বলে দিয়েছিলেন, বৌমা শুনে রাখো, এই সংসার তোমার, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে তোমাকে। আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আমার শাশুড়িও ঠিক এই কথাই বলেছিল। শুধু শাশুড়ি মা নয়, বাড়িতে থাকতেন বড় পিসিমা, অর্থাৎ পিসি শাশুড়ি। উনিও বলে দিলেন, পরকে আপন করতে হবে, তবেই তুমি সকলের মন জয় করতে পারবে। সুলতা বউ হয়ে আসার পর থেকে পুরো বাড়িটাই হয়ে উঠল যেন সুলতার সংসার। বাড়ির বড় বউ সে। বড় বউ মানেই তার দায়িত্ব সব থেকে বেশি। খুব বড় সংসার না হলেও ছোট সংসার বলা যায় না। শ্বশুর, শাশুড়ি, এক অবিবাহিত পিসি, দেওর, ৩ ননদ আর দিদি শাশুড়ি। দিদি শাশুড়ির বয়স তখন প্রায় ৮৫-এর কাছাকাছি। সুলতার বিয়ের আগে অবশ্য ৩ ননদের বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পর থেকে সুলতা দেখেছে বাড়িতে অতিথির আনাগোনা সবসময়ই। শ্বশুর মশাইয়ের ৪ বোন, মানে ৪ জন পিসি শাশুড়ি। একজন তো বাড়িতেই থাকতেন, কারণ উনি বিয়ে করেননি। মোটামুটি ১০-১২ জনের রান্না প্রতিদিনই হতো। বাড়িতে কাজের লোক থাকলেও রান্না করার দায়িত্ব বাড়ির বউয়ের। বিয়ের পর সুলতাকেই সেই দায়িত্ব নিতে হয়েছিল। বিয়ের আগে অবশ্যই দায়িত্ব ছিল সুলতার শাশুড়ির। সুলতা যখন এ বাড়িতে এলো, শাশুড়িমা তখন সুলতার ঘাড়ে সংসারের দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে ফেললেন। বউ এসে গেছে মানেই সব দায়িত্ব বাড়ির বউয়ের। পরে দেওরের বিয়ে হলেও বিয়ের পর দেওর চলে গেল বাইরে। কর্মসূত্রে তাকে বাইরে থাকতেই হবে, কিছু করার নেই। এই সুলতা ছিল বাবার একমাত্র মেয়ে। বিয়েটা হয়েছিল দেখাশোনা করেই। পিসির বাড়ির দুঃসম্পর্কের এক আত্মীয় ছিলেন সুলতার শ্বশুর মশাই। সুলতাকে দেখে পছন্দ হয়ে যায় শ্বশুর মশাইয়ের। সুলতার বাবার কাছে খবর পাঠান যে সুলতাকে ছেলের বউ করতে চান। এদিকে সুলতার বাবাও দেখলেন ছেলেটিও ভালো আর চেনা জানার মধ্যে, তাই এই বিয়েতে দ্বিমত করেননি। সুলতা তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। ইচ্ছে ছিল চাকরি বাকরি করবে, কিন্তু সে স্বাদ অপূর্ণই রয়ে গেল। বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথেই সুলতার বিয়েটা হয়ে গিয়েছিল। পরকে আপন করতে গিয়ে আর এই মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে নিজের চাওয়া পাওয়াটা হারিয়ে গিয়েছিল সুলতার। বাড়িতে সকলের মন রেখে চলতে হবে, যার মন রেখে না চলবে তারই হবে রাগ। দিদি শাশুড়ি, শাশুড়ি, পিসি শাশুড়ি, শ্বশুর মশাই সকলের খেয়াল রাখতে হতো সুলতাকে। তার উপরে আবার পতি দেবতা। ত্রুটি বিচ্যুতি হলে তিনিও আবার বলতে ছাড়েন না। মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে বলতেন, সারাদিন বাড়িতে থেকে করো কি? বাড়ির বাইরে তো বেরোতে হয় না, তাহলে বুঝতে কত ধানে কত চাল। সুলতা তখন মুখে কিছু না বললেও মনে মনে ভাবত, খুব ইচ্ছে ছিল বাড়ির বাইরে কাজ করার, নিজে একটা চাকরি করবে। সেসব স্বপ্ন হয়েই থেকে গিয়েছিল সব। খারাপ লাগতো এমন কথা শুনে। বাড়িতে থেকে করো কি? সে কোন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কত কাজই না করতে হয়। কোনোদিন এ কাজের ছুটি নেই, কোনো বিরাম নেই। কিন্তু কাকে বলে বোঝাবে এমন কথা? এটা বোধহয় প্রত্যেকটা মেয়ের জন্য সত্যি। বাড়ির বউয়ের খোঁজ কেউ রাখে না। ঠিক মতো খাওয়া দাওয়া করলো কিনা, শরীর সুস্থ আছে কিনা কেউ বোধহয় জানতেও চায় না কখনো। সবাইকে আপন করে নিলেও সুলতা কখনোই জানতে পারেনি বাড়ির লোকজন তাকে আপন করেছে কিনা। তবে সুলতার খোঁজ কেউ না রাখলেও
বকুল সুলতাকে বুঝতো। বিয়ের পর থেকে সুলতা বকুলকে দেখে আসছে তাদের বাড়িতে কাজ করতে। এই একটি মাত্র মানুষই সুলতার কষ্টটা অনুভব করতে পারত। বাড়ির সমস্ত লোকজন বকুলকে কাজের লোক হিসেবে দেখলেও সুলতা বকুলকে নিজের দিদির মতোই ভাবত। বকুল সকালে কাজে আসতো আর বাড়ি ফিরত সন্ধ্যের পর। দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই খেতে বসতো সুলতা। সেই সঙ্গে বকুলকেও খেতে দিত। একসঙ্গে খেতে বসে কত গল্পই করত। মাঝে মধ্যে বকুল দেরি করে কাজে আসলেই সুলতা বুঝে যেত বকুলদি নিশ্চয়ই কিছু খাবার করে নিয়ে এসেছে তার জন্য। বকুল বলতো, বৌদি তোমার জন্য নিয়ে এসেছি, একটু লুকিয়ে খেয়ে দাও দেখিনি, কাকি দেখতে পেলেই তুল কালাম কাণ্ড বাঁধাবে। এমন কত দিন গেছে বকুল নিজের বাড়ি থেকে খাবার বানিয়ে আনতো। সুলতা যেটা খেতে ভালোবাসত ঠিক সেটাই করে আনতো। আস্তে আস্তে সম্পর্কটা হয়ে গিয়েছিল নিজের দিদি বোনের মতো। আর আজও সে সম্পর্কটা সুন্দরভাবে বজায়ও আছে বকুলের সাথে। তবে সুলতার জীবনে বকুলের ভূমিকা কম নয়। সুলতার ছেলে হওয়ার পর থেকে বকুলই অনেকটা সামলেছে তখন। তা না হলে সুলতার পক্ষে ছোট বাচ্চা নিয়ে সবকিছু করা সম্ভব হতো না। যাই হোক, আজ বাড়িতে কত লোকজন, আত্মীয় স্বজন, হুই হুল্লোড়ে বাড়ি গম গম করছে। সুলতার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বকুল হাঁক দেয়, বৌদি কোথায় গেলে সব, বর কনে এসে গেছে যে, বরণ ডালা নিয়ে এসো। সুলতাও আটপৌড়ে সাজে সাদা লাল পাড় বেনারসি শাড়িতে নিজেকে প্রস্তুত করেছে ছেলের বউকে বরণ করার জন্য। আজ সুলতা নিজে শাশুড়ি, তাই সবকিছু হবে সুলতার নিয়মে। শাশুড়ির নিয়মেই বৌমা চলবে, আর সেটাই এ বাড়িতে অনেক কাল আগে থেকেই চলে আসছে। তাই সুলতাও চায় তার নিয়মেই বৌমা চলবে। সুলতার ছেলে বিয়ে করেছে তার নিজের পছন্দে। ছেলে যখন বাড়িতে জানালো সুলতাকে, মা আমি একজনকে ভালোবাসি, ছেলের মুখ থেকে তখন এমন কথা শুনে সুলতা জিজ্ঞেস করেছিল, বেশ তো, কি নাম মেয়েটির? অদ্বিতীয়া। নামেই অদ্বিতীয়া নাকি কাজেও অদ্বিতীয়া? হ্যাঁ মা, ও বাড়ির সব কাজ জানে। বাড়ির সব কাজ জানাটা তো বড় গৌরবের নয়? সে তো আমিও পারি, তোর বকুল বেশিও পারে, আর তোকেও শিখিয়েছি, তুইও পারিস। আমি সেটা বলিনি, মানে বাড়ির বাইরের কাজ চাকরি বাকরি করতে পারবে তো? ও অলরেডি চাকরি করছে মা। তাহলে তো আমার কোনো অসুবিধে নেই। আমি চাই আমাদের বাড়ির বউ যে হবে সেও চাকরি করুক, বাইরের জগৎটাকে বেশি করে চিনুক। মেয়ে মানে সংসারের ক্ষেত্রে আবদ্ধ থেকে জীবন কাটাবে এমনটা নয়। সুলতা ভাবে প্রত্যেকটা মানুষের নিজের ইচ্ছে বা ভালো লাগার মূল্য অবশ্যই আছে। বাড়ির বউ মানেই যে তার শিক্ষা দীক্ষা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে শ্বশুর বাড়ির প্রত্যেকের মন জুগিয়ে চলবে, এই ধারণায় বিশ্বাসী নয় সুলতা। তাই নিজে যেটা করতে পারেনি সেটাই ছেলের বউয়ের মধ্যে দিয়ে দেখতে চেয়েছে। তবে বাড়ির বউ চাকরি করবে এটাতে সুলতার স্বামী ও শাশুড়ি একটু আপত্তি জানিয়েছিল। সুলতা তাতে গুরুত্ব দেয়নি। যে নিয়মের বেড়াজাল মানুষকে কষ্ট দেয় সে নিয়মকে ভেঙে তার পালাবদল ঘটাতে হয়, তবেই ভালো থাকা যায়। সুলতা ছেলের বউকে বরণ করে ঘরে তোলে। শুরু হয় পরিচয় পর্ব। তারপর বাড়ির সমস্ত লোকজনের সাথে বৌমার পরিচয় করিয়ে দেয়। সুলতা শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, প্রণাম করো, তোমার দাদু ঠাকুমা। দাদু ঠাকুমাকে প্রণাম করে নতুন বউ। সুলতার শাশুড়িমা বলে ওঠে, ও নাত বউ, তুমি চাকরি করলে আমার দাদি ভাইকে কে রান্না করে খাওয়াবে? সুলতা উত্তর না দিয়ে থাকতে পারল না। মা আপনি টেনশন করবেন না, ওরা তো দুজনেই চাকরি করে, রান্না করাটা কোনো কাজ নাকি? যদি বাড়িতেই থাকে তাহলে আমি আছি, বকুল দি আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি ওরা মনে করে অফিসের কাছাকাছি বাড়ি নিয়ে থাকবে তাহলে দুজনেই হাতে হাত লাগিয়ে রান্না করে নেবে। আর তাতেও যদি না হয় তাহলে রান্নার জন্য একটা লোক রাখবে। আর এতদিন আপনার নাতি চাকরি করছে, না খেয়ে তো ছিল না, বিয়ের পর না খেয়েও থাকবে না। আপনি তো জানেন আমার ছেলেকে পরনির্ভর করে তুলিনি, ও নিজেও রান্না করতে পারে।
আপনার নাতবু আপনার নাতির মতোই সমান পড়াশোনা করেছে, যে জন্য পড়াশোনা করা সেটার জন্য সদ্ব্যবহার হয় মা। কথাগুলো শুনে সুলতার শাশুড়ি মা কিছুই বলতে পারে না। সুলতা আজ যেন নিয়ম ভাঙার খেলায় মেতেছে। সুলতার ছোট ননদ সেই মুহূর্তে এসে পড়ে, তারপর বলে, বৌদি আর লেট করলে হবে না, ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে নিতে হবে, আমি সব রেডি করে ফেলেছি। কথাগুলো শুনে সুলতা বলে, বেশ, চলো আমি যাচ্ছি। তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। সুলতার বড় ননদ হাতে ভাতের থালা আর কাপড়টা সুলতা দেবীর ছেলে অর্থাৎ একমাত্র ভাইপোর হাতে দিয়ে বলে, বাবু এবার বল, আজ থেকে তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কথাটা শুনে সুলতা বলে, আরে করো কি? একদম না, ও চাকরি করে, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে তো ওকে ছোট করা হবে, এ কথা আমার ছেলে বলবে না। বাড়ি ভর্তি সব লোকজন, এমন কথাই তো সবাই হকচকিয়ে গিয়ে সুলতার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সুলতা নিজেই বলে, এই নিয়মের বদল হবে আজ থেকে, এই কথা কখনোই বলা যাবে না। পাশ থেকে সুলতার শাশুড়ি মা বলে ওঠে, কি সব বলছো বৌমা, এসব অনাচার শুরু করলে যে? আমার ছেলেকে দিয়ে যেটা বলানো হচ্ছে ওটাই অনাচার। কেন, তুমি কি ভুলে গেলে নাকি? তুমি যখন এ বাড়িতে এসেছিলে তখনও তো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল, আমার ছেলেও তো তাই করেছিল, আর আজ দাদু ভাই সেটাই করবে। আমি ভুলিনি মা, আমার মনে আছে সবই, মনে আছে বলেই তো আমি বারণ করেছি বলতে। আর আমি যখন এ বাড়িতে আসি তখন আজকের মতোই তখনও বেকার ছিলাম, আমি চাকরি করতাম না, তাই একজন বেকার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যায়? একজন চাকরিরত মেয়ের কাছে এটা বড় অসম্মানের। তাহলে এই থালায় করে এইসব খাবার দাবার সাজিয়ে নিয়ে আসা হলো, এগুলো তাহলে কি হবে? কেন, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তবে একটু অন্য নিয়মে। আর একটা থালা সাজাতে হবে ঠিক একইভাবে, আর এই পাঞ্জাবিটা আর একটা থালায় সাজিয়ে দাও, যেমন ভাবে কাপড়টা সাজানো হয়েছে। আমার ছেলে আজ নিজে হাতে বৌমাকে খাইয়ে দেবে, আর বৌমাও ছেলেকে খাইয়ে দেবে। তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। নতুন জামা কাপড় পরে ছেলে বৌমা নতুন আসনে বসে। সুলতা ছেলেকে বলে, বাবু থালা থেকে ভাত নিয়ে বৌমাকে খাইয়ে দে, সব রকম খাবার একটু একটু করে মুখে দে। তারপর বৌমা তুমিও একইভাবে ওকে খাইয়ে দাও। মায়ের কথা মতো ছেলেও খাওয়াতে শুরু করে, তারপর বৌমাও। সুলতা বলে, দুজনেই বল এবার, আজ থেকে আমরা দুজন দুজনের পাশে থেকে এভাবেই একে অপরকে সহযোগিতা করে যাব, দুজনের সুখ দুঃখ এইভাবেই ভাগ করে নেব। মায়ের কথা মতো ছেলে আর বৌমা কথাটা বলতে থাকে। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়। সুলতা ভীষণ খুশি আজ। তারপর বৌমাকে পাশে বসিয়ে বলে, শোনো বৌমা, এই বাড়ির মানুষজন তোমার কাছে এখনো অচেনা। আমার মনে হয় এই বাড়িতে থাকতে থাকতেই তুমি সব চিনে যাবে। আর এই সংসার তোমার বা আমার একার বলে কিছু নয়, বরং এ সংসার আমাদের। আমরাই তোমাকে আজ থেকে এই সংসারে আপন করে নিলাম। কথাগুলো শুনে নতুন বউ অদ্বিতীয়াও আপ্লুত। সবার সামনে নতুন বৌমা বলে ওঠে, আমি তোমার ভালোবাসায় মুগ্ধ মা। একদিনেই অনেকটা ভালোবাসা সঞ্চয় করে ফেললাম, শাশুড়ি হিসেবে নয়, আরেক মা হিসেবে আমিও যেন তোমাকে আপন করে নিতে পারি, এই আশীর্বাদটুকু করো।